রানমন্নার ঢাকা পর্বের পর এবার সিলেট মাতানোর অপেক্ষায় বিপিএল এর ১১তম আসর। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৪ ছক্কার দেশীয় আসর উপভোগ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন ক্রিকেট প্রেমীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর সিলেট পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর ১১তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়েই থাকবো আমরা আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফেরুজাইমা, আর আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। স্বাগত ভাইয়া আপনাকে। এবং সেই সাথে সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার, আপনাকে অনেক স্বাগত। তার মানে বুঝাই যাচ্ছে আজকের আড্ডা কিন্তু ক্রিকেট এবং গানে ক্রিকেটে মেতে থাকবে। এমনিতেই যদি একটু বলে নিই, আমাদের কিন্তু গতকালকে ম্যাচ ছিল না, আজকেও ম্যাচ নেই। দুদিন বিরতির পর আগামীকাল থেকে আসলে সিলেটের আসরটা শুরু হবে। তো এই বিরতিতে আমরা একটু গানে বাজনায় ক্রিকেটের কথা তো বলেই নিতে পারি, কি বলেন? অ্যাবসলিউটলি, আমার মনে হয় যে উই হ্যাভ আ স্টার ইন ফ্রন্ট অফ আস, জমিয়ে রাখবে নিশ্চয়ই। একদম। তাহলে কি স্টারকে দিয়ে জিজ্ঞেস করে নি যে খেলা দেখা হচ্ছে তো এবার বিপিএল ঠিকঠাক? একটু অল্প অল্প। সন্ধ্যার ম্যাচটা ইউজুয়ালি দেখা হয়। সন্ধ্যার ম্যাচটা কাকে সাপোর্ট করছেন? আমি তো আসলে যদি আমার থাকার কথা বলি, তো আমি থাকি ঢাকায়, আমার বাড়ি কুমিল্লা। আমি বেসিক্যালি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাপোর্টার। কুমিল্লা যদি এবার নাই, সো আমার মূল টিম নাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লায়, আমি খুলনা আমার নানা বাড়ি। ও আচ্ছা, মানে ঢাকার অবস্থা এবার এত খারাপ। ইশতিয়াক ভাই, এবার মনে হয় ঢাকার নামকে বলবেন। ইশতিয়াক ভাই, আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আপনার সাপোর্টের কথা বলবেন? আমি তো অরিজিনালি ঢাকারই লোক, ঢাকাই আজ যেটাকে বলে। আমি মানে ঢাকা সাপোর্ট করা উচিত আমার, করিও না যে তা না, বাট আমার মনে হয় ওভারঅল ভালো ক্রিকেট দেখতে চাই। এক্স্যাক্টলি যেটা হচ্ছে এখন আমার মনে হয় সব যে কালকে থেকে যে খেলাগুলো হবে। ঢাকা ক্যাপিটালস কিন্তু মাঠের বাইরে একেবারে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু 3টা ম্যাচ 3টাতেই খুব বাজে ভাবে হেরে গেল। একটু আপনার কাছ থেকে একটু ঢাকা ক্যাপিটালস নিয়ে একটু শুনে নিতে চাই, যেহেতু লাস্ট ম্যাচ ছিল, মানে সামনে তারা খেলবে আগামীকাল ঢাকা, এবং খেলবে তো আবার খুলনার বিপক্ষে। কি মনে হচ্ছে যে কি খুলনা আমার মনে হয় রিলেটিভলি স্ট্রঙ্গার সাইড। ঢাকা ক্যাপিটালস থেকে যতখানি আশা করার, আমার মনে হয় যে কোঅর্ডিনেশনটা হচ্ছে না। বাট এখনো আমার মনে হয় যে 2-3টা খেলা হয়েছে, তো এখনো অনেক সময় আছে প্রত্যেকটা টিম রিকভার করার। একটা 3টাতেই খারাপ খেলা হলো, এবং কিছুটা কি জায়গা পরিবর্তনে, যেখানে এবার কিন্তু অনেকদিন পরে বলা হচ্ছে যে মিরপুর স্টেডিয়ামে রান হচ্ছে ফাইনালি, সেখানে সিলেটে যে জায়গা পরিবর্তন করে কি সেটা ঢাকার জন্য প্লাস পয়েন্টের কাছে আসতে পারে? সেখানে খুলনা কিন্তু অলরেডি 2টা খেলেছে এবং 2টাতেই জিতেছে, পয়েন্ট টেবিলের 2nd পজিশনে রয়েছে খুলনা। না, আমার মনে হয় যে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। বাট আমার এটাও মনে হয় যে উইকেটে খুব একটা ডিফারেন্স হবে না। এখানে তো আমরা দেখেছি রানের বন্যা বলবো না, তবে গেল বছরগুলোর থেকে অনেক বেটার। হাই স্কোরিং ম্যাচেস হয়েছে, 200 রান চেস করেও জিতেছে এরকম দল আছে প্রায় অলমোস্ট। সুতরাং আই থিঙ্ক যে এই ধারাবাহিকতাটা যারা কর্তৃপক্ষ, বোর্ডের লোকজন, তারা চেষ্টা করবে যাতে করে সেম টাইপের উইকেট যেন সিলেটে করে। সিলেটে ইউজুয়ালি সিলেটে তো এমনিতে রান হয়, মানে ঢাকাতেই যেখানে রান হতো না, রান হচ্ছে যখন, তাই সিলেটে যেহেতু সবসময় রান হয়, আশা করতেই পারি রান আরো বেশি হবে। আমরা আরো এবার আজকে একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে আমরা কথা বলবো, কিন্তু পুরোনো ম্যাচ দুটো নিয়ে একটু ছোট করে, যেহেতু আপনাদের দুজনকে আজকে পেলাম, একটু ছোট করে শুনলাম। খুলনা টাইগার্স আর ঢাকা ক্যাপিটালসের অবস্থা তো জেনে নিলাম, যে ম্যাচটা 3 তারিখে হয়েছে। চিটাগাং কিংস এবং দুর্বার রাজশাহীর মধ্যে চিটাগাং কিংস কিন্তু জয় পেয়ে গেছে, এবং রাজশাহীও কিন্তু খারাপ খেলছে না। একটু যদি ছোট করে বলতেন ইশতিয়াক ভাই। রাজশাহী আমার মনে হয় যে আলোড়ন সৃষ্টি করেছে তাসকিন, অসাধারণ বোলিং করেছে। তার কনসিস্টেন্সিটা সে বজায় করছে, ইন্টারন্যাশনাল ম্যাচেসেও সে ভালো খেলে এসছে। আমরা ওয়েস্ট ইন্ডিজেও তাকে ভালো খেলতে দেখেছি। একটা কমপ্লিট প্যাকেজ আমি মনে করি, এবং ফাস্ট বোলিং যে বাংলাদেশের দলের নেতৃত্ব দিচ্ছে সেই, অ্যান্ড অসাধারণ ফর্মে আছে। রাজশাহীর দুর্বারের আমার মনে হয় যে ব্যাটিংটা অনেকখানি নির্ভর করে ইয়াসির আলী এবং এনামুল হক বিজয়, বিশেষ করে এনামুল হক বিজয়। সে যেভাবে যে ব্যাটিংটা করেছে, হি ইজ বিন ওয়ান অফ দি মোস্ট প্রলিফিক ব্যাটসম্যান বাংলাদেশের ডোমেস্টিকে। সুতরাং রাজশাহীর জন্য আমার মনে হচ্ছে রাজশাহীতে তাসকিনকে সাপোর্ট করার মতো এনাফ বলার নাই, সেই জায়গায় কিন্তু রাজশাহী আসলে পিছিয়ে যাচ্ছে। যেমন যেই ম্যাচে তাসকিন 7 উইকেট পেয়েছে মাত্র 18 রানে, তার মানে বাকি 16 ওভারে কত রান হলে 170 প্লাস রান হয়, এবং ওই ম্যাচ কিন্তু রাজশাহী হেরেছে।
এবং আরেকটা ম্যাচে আমার যতদূর মনে পড়ে 5 উইকেট ফেলে দিল যেই ম্যাচে ইয়াসির মনে হয় ওই যে 94 একটা ইনিংস খেললো। তো তারপর যেটা ওই ম্যাচের আছে হেরে যাওয়া খুবই দুঃখজনক, মানে 5 উইকেট চলে গেল 61-এ আর ওরা করেছিল 190 প্লাস। সেই ম্যাচে যে রিয়াদ এবং আশফাক জেতালো যে ম্যাচটা, এই কারণে মনে হয় বলা যায় যে মানে সেরা স্কোরার, রান স্কোরার এবং উইকেট টেকার দুজনেই কিন্তু রাজশাহীর, কিন্তু টপে রয়েছে কিন্তু রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে। আমরা একটু যদি দেখিনি, যেটা বলছিলাম যে এবার প্রথম থেকে একটা কথা হচ্ছিল যে এবার বিপিএল এ যে বিদেশি খেলোয়াড় যারা এসেছে তারা খুব একটা যেন সুবিধা করে উঠতে পারেনি, খুব একটা ভালো বাছাই হয়নি বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে। তো যদি রংপুর রাইডার্সের বিদেশি খেলোয়াড়দের নামগুলো দেখে নিই, অ্যালেক্স হেলস ব্যাটার আছে, খুশদিল শাহ ব্যাটার, মোহাম্মদ গাজানফার বোলার আছেন, স্টিভেন টেইলর ব্যাটার, সৌরভ নেত্রবালকার বোলার, আকিব জাভেদ বোলার, স্কাটিস ক্যাসপার আছেন অলরাউন্ডার এবং সাদিকুল্লাহ আতাল ব্যাটার। কেমন টিম হলো এটা আসলে? ওয়েল, আই মিন অ্যালেক্স হেলস ইজ নট দ্য আগের মতো সেই অ্যালেক্স হেলস নাই। ইংল্যান্ডের টপমোস্ট ওয়ানডে হোয়াইট বল ক্রিকেটার ছিল। খুশদিল শাহ পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং, লেফট হ্যান্ড ক্র্যাকিং ব্যাটসম্যান ছিল, খুব হার্ড হিটিং ব্যাটসম্যান ছিল, টিপিক্যাল টি20 টাইপ প্লেয়ার। এখন পাকিস্তানের আউট অফ দ্য সিন, বাংলাদেশে এসে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে বেশ কতখানি। সে হয়তো রংপুর রাইডার্সের জন্য যারা বিদেশি প্লেয়ার এদের মধ্যে অবভিয়াসলি তাকে হয়তো বা খেলাবে। মন্দের ভালো যদি বলি, ঠিক হবে কিনা জানি না, তা মোহাম্মদ গাজানফার আরেকটা আলোড়ন সৃষ্টি করেছে, ভেরি ইয়াং আফগানিস্তানের স্পিন বোলার। স্টিভেন টেইলর আমরা তাকে ওয়ার্ল্ড কাপে দেখেছি ফর ইউএসএ, ইভেন সৌরভ নেত্রবালকার। আকিব জাভেদ সম্বন্ধে খুব একটা আমার জানা নেই। কার্টিস ক্যাম্পার ইজ এ গুড আইল্যান্ডের একটা ভালো প্লেয়ার। আর সাদিকুল আতাল এর সম্বন্ধেও খুব একটা হি ইজ ফ্যান্টাস্টিক লেফট হ্যান্ড ব্যাটসম্যান ফর আফগানিস্তান, এমার্জিং কাপে খুব ভালো খেলেছে ও আর গাজানফার। তো আমার মনে হয় যে রাজশাহী রংপুর রাইডার্সের লোকাল প্লেয়ারের উপরেই কিন্তু নির্ভর করতে হবে। ইয়েস, সৌম্য সরকার যে কিনা বেস্ট প্লেয়ার ছিল গ্লোবাল টি20তে জেতার পিছনে তার একটা বড় ভূমিকা ছিল, সে হয়তো বানাই ইঞ্জুরিতে। সে যদি ফেরত আসে, আই থিঙ্ক রংপুর রাইডার্স রিয়েলি লুকস ভেরি ভেরি গুড অন পেপার অ্যান্ড অলসো অন পারফরমেন্স। রংপুরের আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো দিক, অ্যাজ আ টিম রংপুরের পুরো বিষয়টা একটা জেল আছে, মানে ওদের প্রফেশনালিজম, দে হ্যাভ আ ভেরি গুড কোচ, মিকি আর্থার ওদের কোচ। ওরা খেলার ভেতর আছে, টিমের মধ্যে একটা স্পিরিট কাজ করছে, যেহেতু জিতে আসলে এত বড় একটা টুর্নামেন্ট, এবং পারফর্মিং প্লেয়ার আছে। মানে এই টাইপের টুর্নামেন্টে হয় হয়তো ওই 15 জন প্লেয়ার হয়তো বাছাই করে কিনে আনা যায়, কিন্তু তাদের মধ্যে ওই সিংটা হতে সময় লেগে যায়, টিমের মধ্যে ওই ম্যানেজমেন্টের মধ্যে একটা প্ল্যানিং। কিন্তু সেই জিনিসটা আমার মনে হয় রংপুরের মধ্যে অ্যাজ আ টিম, যেহেতু ওদের টিমটা অনেক দিন ধরে কাজ করছে, একটা বেশ প্রফেশনালিজম আছে ওদের টিমের ভেতরে, যেটার রিপারকেশন ওদের পারফরমেন্সে আছে। সেক্ষেত্রে কি বলাই যায় যে বিদেশি প্লেয়ার তারকা না, রংপুরের ক্ষেত্রে তারকা প্লেয়ার দেশি প্লেয়ারদেরকেই বলা যেতে পারে? এক্স্যাক্টলি। আমরা পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর রাইডার্স দেখছিলাম, এবার রংপুর রাইডার্স দেখছিলাম, এবার খুলনা টাইগার্স যদি একটু দেখে নিই। খুলনা টাইগার্সে যারা বিদেশি খেলোয়াড় আছেন, খুলনা টাইগার্সে আছেন ওশান থমাস বোলার, মোহাম্মদ হাসনাইন আছেন বোলার, লিউইস গ্রেগরি অলরাউন্ডার আছেন, মোহাম্মদ নওয়াজ আছেন অলরাউন্ডার, ইব্রাহিম জারদান ব্যাটার আছেন, এছাড়া ডারউইশ রসলি ব্যাটার, এছাড়া সারাম ইরশাদ বোলার। ওভারঅল কি বোঝা যাচ্ছে আসলে খুলনা টাইগার্সের? মানে এখন কিন্তু খুলনাটা দেখে মনে হচ্ছে মানে রংপুরের টিমের বিদেশি প্লেয়াররা বেশ নাম করা, মানে কম্পারেটিভলি বা যদি বলি যারা সিজনাল ক্রিকেট লাভার, যারা সারা বছর দেখছে না হয়তো, বা তাদের ক্ষেত্রে অনেক নামই চেনা জানা পড়ছে না। এদের মধ্যে লাইক মোহাম্মদ হাসনাইন ইজ ভেরি ফাস্ট বোলার পাকিস্তানের, সে হি ক্যান মেক গুড ইনরোডস। তারপরে এদের মোহাম্মদ নওয়াজ তো অলরেডি খেলছে পাকিস্তানের, সেও রেগুলার পাকিস্তানের অলরাউন্ডার। ইব্রাহিম জাদান ওয়ান দ্য বেস্ট ওপেনিং ব্যাটসম্যান ইন ওয়ার্ল্ড ক্রিকেট এখন বর্তমানে। সুতরাং খুলনা টাইগার্স অলসো লুকস ভেরি গুড। দারউইশ রসলি এবং সারামের স্বাদ সম্বন্ধে খুব একটা বলতে পারছি না, বাট তাদের অন্যান্য যারা কয়েকজন আছে, ওশেন টমাস খুব একটা সুবিধা করছে না, হি ওয়াজ আ ভেরি ভেরি ফাস্ট বোলার ওশেন টমাস, এবং মোহাম্মদ হাসনাইন ভেরি ভেরি ফাস্ট বোলার, গুড কালেকশন। বাট খুলনা টাইগার্সেরও সেম জিনিস ভালো হচ্ছে যে দেশের ক্রিকেটাররা, যেহেতু অন্যান্য দেশের হয় কি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট
প্লাস ইন্টারন্যাশনাল ক্রিকেট সব কিছু মিলিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলার মতো সুযোগ সবাই পায় না, আইটিনারি ক্ল্যাশ করে। আমরা দেখছি 2-4টা টেস্ট ম্যাচ 4টা দেশ মিলিয়ে টেস্ট ম্যাচ হচ্ছে। আফগানিস্তানের সিরিজ চলছে খুব সম্ভবত, আমার মনে হয় না এখনো কোনো আফগান এবং জিম্বাবুয়ে 3টা সিরিজ, মানে 6টা দেশ অলরেডি অকুপাইড। পাকিস্তান সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ চলছে। হ্যাঁ, সেজন্য টপ প্লেয়ার্সগুলো আমরা পাচ্ছি না। এক্স্যাক্টলি। তারপরও খুলনাকে নিয়ে কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ 2টা ম্যাচ খেলেছে, 2টোতেই তারা এখন পর্যন্ত জয়লাভ করেছে। জয় ভাইয়ের কাছে যদি বলি, ভাই খেলা নিয়ে অনেক কথা হলো, হাতে একটা গিটার দেখছি, একটু গান শুনি, তারপরে আবার খেলায় ফিরি। আমি একটা নতুন গান গাই, আমি আমার নতুন অ্যালবামের কাজ করছি, প্লিজ। এটা আমরা এই শহরে যারা 90s-এ বড় হয়েছি তারা রিলেট করতে পারবে। এই শহরে সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, এই শহরের সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, প্রিয় নীল আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়। বাহ, দারুণ দারুণ, মনে হচ্ছে আরেকটু শুনতে পারলে আরেকটু ভালো লাগতো। চমৎকার। আমরা বরং আজকে এর গানটাই শুনি। না, খেলা যেহেতু বলাই যাচ্ছে যে ভালো হচ্ছে, একটু খেলাটা একটু ভালো কতটুকু করা যায় সেদিকে একটু দেখতেই পারি, তাই না? আমরা একটু দেখে নিই চিটাগাং কিংসের কি অবস্থা। চিটাগাং কিংসে কারা আছেন বিদেশি প্লেয়ার? চিটাগাং কিংসে বিদেশি প্লেয়ারের নাম দেখতে পাচ্ছি মঈন আলী, প্রথমে কিন্তু একটা ভালো নাম পেয়ে গেলাম। অলরাউন্ডার উসমান খান আছেন, ব্যাটার হায়দার আলী, ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস আছেন, অলরাউন্ডার ওয়াসিম জুনিয়র, অলরাউন্ডার বিনুনা ফার্নান্দো, বোলার আছেন, এছাড়া গ্রাহাম ক্লার্ক ব্যাটার ও টম ওকনেল বোলার। এইটা কেমন লাগছে এই স্কোয়াডটা দেখতে বিদেশি প্লেয়ারদের? উসমান খান তো অলরেডি ক্র্যাকিং ফর্মে রয়েছে, তারপর এর মধ্যে ওয়াসিম জুনিয়রও খেলছে, গ্রাহাম ক্লার্ক আই থিঙ্ক ইজ অলসো দেয়ার। আমার মনে হয় মঈন আলী পেলে, অবভিয়াসলি মঈন আলী যদি হি স্টার্টস টু প্লে বিপিএল, ভেরি এক্সপিরিয়েন্সড T20 প্লেয়ার, বাংলাদেশেও বিপিএল অনেক খেলে গেছে, সুতরাং আমার মনে হয় চিটাগং কিংস উইল বি গ্রেটলি বেনিফিটেড সে যদি ফাইনালি এসে খেলে যেতে পারে। হায়দার আলী ইজ অলসো পাকিস্তানের একসময় খুবই আক্রমণাত্মক একটা ব্যাটসম্যান ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউস আমার মনে হয় দে মে নট বি, আমার কাছে মনে হয় যে T20 জন্য মে নট বি দ্য বেস্ট কালেকশন, এক্সপিরিয়েন্সড প্লেয়ার। ও এসছে কিনা জানি না, আই এম নট টু শিওর, বাট গুড কালেকশন আদারওয়াইজ। আমরা একটু যদি জয় ভাই কিছু বলতে চান, এখান থেকে আপনার পছন্দের কেউ আছেন কি? এখানে মঈন আলী তো আসলে মানে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে তাকে দেখতে পারিনি মাঠে, একজন এখনো মাঠে দেখতে পারি নাই। আমার ধারণা যে এই ফার্স্ট লেগটা তো গেল, আমার ধারণা আস্তে আস্তে প্লেয়ার আরো চিপিং যখন করবে তখন খেলাটা আরো জমে উঠবে। আর আমি আসলে বিপিএল এ বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স দেখতেই বেশি ইন্টারেস্টেড, কারণ আমাদের দেশের খেলায় আমাদের দেশের প্লেয়াররা এই এক্সপোজারটা যত বেশি কাজে লাগাবে আমাদের ক্রিকেটের জন্য তত ভালো। একদম। আমরা একটু নেক্সট কার্ডটা যদি দেখে নেই, ফরচুন বরিশালে বিদেশি খেলোয়াড়রা রয়েছেন। ডেভিড মালান ব্যাটার, কেইল মায়ার্স অলরাউন্ডার, মোহাম্মদ নবী আছেন অলরাউন্ডার, ফাহিম আশরাফ আছেন অলরাউন্ডার, এছাড়া মোহাম্মদ আলী বোলার, শাহিন আফ্রিদি আছেন বোলার, জেমস ফুলার অলরাউন্ডার, পাথুম নিসাস্কা, এই নামটা আমার জন্য একটু অপরিচিত, ব্যাটার, এছাড়া আছেন জাহানদাদ খান অলরাউন্ডার। একটু করে যদি শুনে নেই এখানে, তো অলরেডি তো আমরা শাহিন আফ্রিদির খেলা যতটা না দেখেছি, আড্ডা নিয়ে বেশ তামিমের সাথে আড্ডা নিয়ে শাহিন আফ্রিদি এবং আফ্রিদি খুব আলোচনায় আছেন, কিন্তু খেলার প্লেয়ারদের নিয়ে যদি একটু শুনে নিই। মোহাম্মদ নবী অবভিয়াসলি হাইলি এক্সপিরিয়েন্সড প্লেয়ার, সিজিএল অনেক বছর ধরে খেলছে, আফগানিস্তানের শীর্ষস্থানীয় একজন প্লেয়ার। ফাহিম আশরাফ
অসাধারণ ব্যাটিং করলো প্রথম খেলাটাতে, যেটা মোহাম্মদ রিয়াদের ফাহিম আশরাফ জিতালো ইসের এগেনস্টে, রাজশাহী দুর্বারের এগেনস্টে। ডেভিড মালান একটা ক্লাসিক্যাল একটা ইংলিশ ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড ক্লাসিক্যাল প্লেয়ার। আমার তো মনে হয় যে সে এসছে কিনা আই এম নট ভেরি শিওর, বাট আসলে যদি এসে থাকে hugely the team will be benefiting hugely. কাইল মায়ার্স সেও একটা দুর্দান্ত প্লেয়ার, খুবই একটা বাংলাদেশের সে টেস্ট ম্যাচ ভালো খেলে গেছে। এখন কি তাহলে বলা যায় যে বরিশালের কাছে সবচেয়ে বেশি তারকা বিদেশি প্লেয়ারগুলো রয়েছে? হ্যাঁ অ্যাবসলিউটলি, এবং চ্যাম্পিয়ন টিমে তারা বানিয়েছে, দেশের তো আসলে সব অনেক বেশি তারকা প্লেয়ার ওদের টিমে। অ্যাবসলিউটলি, এবং ফরচুন বরিশাল ইনভেস্টও করেছে অনেক ভালো প্লেয়ার, লোকাল প্লেয়ার মিলিয়ে। চ্যাম্পিয়ন কিভাবে না হয় আমি তো বুঝতে পারছি না। যদিও পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত বোঝাটা একটু মুশকিল হয়ে আছে, আসলে কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। জয় ভাই যদি আরেকটু বলতেন। না, ওই প্লেয়ারদের দিকে দেখলে তো আসলে মানে বেশ বড় বড় নাম আছে। ডেভিড মালান উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট নেম বিপিএল এর। তামিম আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, সো সব অনেক রকম প্লেয়ারই আছে। স্পেশালি কাইল মেয়ার্স কিন্তু খুবই এফেক্টিভ প্লেয়ার মানে টি-20 অ্যাসপেক্টে। যদিও আমার ওর নাম দেখলেই মনে হয় আমাদের জেতা টেস্ট ম্যাচটা হেরেছিলাম ডাবল সেঞ্চুরি কারণে, এটা আমি বলবো না কখনো। মানে এই ম্যাচ যে হারা সম্ভব, ফোর্থ ইনিংসে এত রান করে একটা নতুন প্লেয়ার ডাবল সেঞ্চুরি করে জিতিয়ে দিল, এটা হয়তো বা এবার বরিশালের জন্য এটা ফরচুনেট হয়ে দাঁড়াতেও পারে। আমরা আরো খেলা নিয়ে আড্ডায় থাকবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, বেলামে নিবেদিত ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, এবং স্টুডিওতে উপস্থিত আছেন ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, এবং সেই সাথে আছেন জয় শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাই, আপনার যে গানের সাথে ক্রিকেট নিয়ে এত জানাশোনা, এটা কিন্তু একেবারেই জানা ছিল না এটা, এবং আমরা বিরতিতেও কিন্তু আমি ইশতিয়াক ভাই বলছিলাম ক্রিকেটের এই যে নেশাটা বা ক্রিকেট সম্পর্কে জানা, এটা কি ছোটবেলা থেকে? ক্রিকেটটা আমার খুব পছন্দ। আমি স্কুল ক্রিকেট পর্যন্ত খেলেছি, নিজে খেলতাম। মানে আমার যে নির্মাণ স্কুল ক্রিকেট অদ্ভুত পর্যন্ত নিজেই খেলতাম। তারপর যেটা হয়, আমার ক্রিকেট অসম্ভব পছন্দ। মানে আমি 98-এ প্রথম বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলো, মানে আমি বড় হওয়ার পর, ইন্ডিপেন্ডেন্স কাপ। তো সেই থেকে আমার এটা এক ধরনের কি বলবো, আমার প্যাশন। বাংলাদেশের ক্রিকেট আমার খুব পছন্দ। ঢাকায় এখনও সিরিজ হলে আমি প্রতি সিরিজে যে কোনো একটা ম্যাচ মাঠে গিয়ে দেখতে চেষ্টা করি, আমার ভালো লাগে। ইভেন আমি ঢাকার বাইরেও গিয়ে বন্ধুরা খেলা দেখতাম এক সময়। যেমন মোস্ট অফ দ্য স্টেডিয়ামে আমি ফতুল্লায় খেলা দেখেছি, চিটাগাঙে খেলা দেখেছি, আমি খুলনায় খেলা দেখেছি। সো আমার ভালো লাগে। আমি বাংলাদেশের খেলা আশপাশে হলে, ইভেন আমি এই লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ায় গেছিলাম, এই দুঃখ জীবনে ভুলবো না, যদিও নেদারল্যান্ডসের কাছে হারা দেখেছি। তো যাই হোক, আমার ক্রিকেট অসম্ভব পছন্দ। আমি একদম ফ্যানাটিক বাংলাদেশের ক্রিকেটের। বাহ। আর ইশতিয়াক ভাই, ক্রিকেটের বাইরে সঙ্গীত নিয়ে কতটুকু আগ্রহ? গান কখনো গাওয়া হয় গুনগুন করে? ভাই কিন্তু গিটার বাজে একটু, আমি খবর জানি। হ্যাঁ, আমার কাছে হালকা পাতলা আছে, তাই ভাবলাম যে গিটার তো আছে। না, গান এবং সঙ্গীত না থাকলে মানুষ তো লাইফলেস হয়ে যাওয়ার কথা। তো ছোটোবেলার থেকেই গান বাজনার সাথে ওতপ্রোতভাবে জড়িত যদি বলাটা একদম ভুল হবে না, কারণ ছোটোবেলায় আমি আমার বড় বোন আমরা ছায়ানটে গান শিখতাম। তখন আমি বলি, আমার হচ্ছে মেজর মিউজিক, মাইনর ক্রিকেট, ভাইয়ার হচ্ছে মেজর ক্রিকেট, মাইনর মিউজিক। তার মানে এবার একটা কম্বিনেশন করলে কেমন হয়? কোন গানটা ইশতিয়াক ভাই গাইবেন, যেটা জয় ভাই বাজাবেন? একবার ইশতিয়াক ভাই এতটুকু যদি পারমিশন দেন। হয়তো হবে না আজকে, অন্তত হবে না, চেষ্টা করে দেখি। আমিও না হয় আচ্ছা, আমি একটা পরিচিত গান গাই ভাইয়া, পরিচিত একটা গান যদি একটু ইশতিয়াক ভাই এবার পেয়ে যাই। গলার অবস্থা ভালো না, এটা একদম প্রফেশনাল শিল্পীদের কথা যে গলার অবস্থাটা আজকে ভালো না। আপনাকে গাইতে হবে না, আপনি আমার সাথে গান, তাহলেই হবে। মানে আলাদা করে ভালো আছি ভালো থেকো, না আমার মনে হয় আবার এলো যে সন্ধ্যাটা, যদি আবার এটা একটা দারুণ রোমান্টিক একটা গান হতেই পারে। আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।
বাহ, আজকে একেবারে মানে বিরতিতে বলে না যে বিরতিতে কিন্তু ইশতিয়াক ভাই ভালো বলতে পারবেন যে আপনাদের যখন ব্রেক থাকে বা খেলা শেষে যখন আপনারা রুমে গিয়ে বসেন নিশ্চয়ই সেই সময়টা খুব গান বাজনা একটা জমে উঠতো যখন খেলতেন। খেলার সময় যেটা হতো খেলা নিয়েই মানে যদি হারার পিছনে যদি কারো ইয়ে থাকতো ওটা নিয়ে অ্যানালাইজ করতাম, যে যে খুব বেশি বড় যার একটা অবদান থাকে হারার পিছনে তার তো আল্লাহর রহমতে ধোলাই হতো, আর যে ভালো খেলতো তাকে নিয়ে। বাট আমার মনে হয় যে খেলা নিয়েই উই ইউজ টু সর্ট অফ টক অ্যাবাউট দ্য গেম, যেসব ভুল করলাম নেক্সট এটা ভুল যেন না হয়, তারপরে স্ট্রেংথস উইকনেসেস নিয়ে আলাপ হতো, এগুলাই মোটামুটি ভালো স্পিরিটে ভালো ম্যাচে ব্রেকে বা যাওয়ার পথে আসার পথে বা প্র্যাকটিসের মাঝে গান বাজনা নিশ্চয়ই হতো সেই সময়ও। না, গান বাজনা অ্যাজ আই সেড পার্সন টু পার্সন। আমি আমার জন্য মিউজিক ছাড়া লাইফ ইজ মিনিংলেস। আমি সবসময় গাড়ির মধ্যে, এবং আমার জন্য গান হচ্ছে গিয়ে সব ধরনের, নট দ্যাট যে শুধু হিন্দি কিংবা শুধু গজল কিংবা শুধু রবীন্দ্রসঙ্গীত, যেমন রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের হাতে করি, আধুনিক বাংলা গান, পুরনো দিনকার বাংলা গান, English songs, country songs. So music for me is life. Without music, I'm a dead person. বা দারুণ, আজকে কিন্তু অনেক গোপন কথা বেরিয়ে আসছে, যেরকম আমার জানা ছিল না যে জয় ভাই ক্রিকেট নিয়ে এতটা জ্ঞান রাখেন এবং ইশতিয়াক ভাই যে মিউজিক নিয়ে এতটা প্যাশনেট, এটা কিন্তু জানা ছিল না। দারুণ একটা নতুন কিছু আমরা অন্তত জানতে পারলাম আজকে আমরা এই শোর থ্রুতে। আবার যদি একটু খেলায় যাই, যে নেক্সট দিনে আমাদের খেলা আগামীকাল কিন্তু দেখবো সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে। সেখানে সিলেটের অবস্থা কিন্তু যে খুব ভালো জায়গায় আছে তা না, একটা ম্যাচ খেলে একটা ম্যাচই তাদের হার আছে। এবার এদিকে রংপুর রাইডার্স কিন্তু একেবারে শীর্ষে আছে পয়েন্ট তালিকায়, 3টা ম্যাচ খেলেছে 3টাতে জয় হয়েছে। আবার এদিকে হোম গ্রাউন্ডে খেলা সিলেটের ক্ষেত্রে কি মনে হয় ভাইয়া, সিলেট কতটা চাপে থাকবে আসলে? না, অন পেপার অবভিয়াসলি, অন পেপার প্রেজেন্ট ফর্মে রংপুর রাইডার্স আনবিটেবল, এখানে তো বলার কোনো, বাট ক্রিকেট খেলা ইউ নেভার নো। সিলেট স্ট্রাইকার্সের টিমটা যদি আমার কাছে এই মুহূর্তে যদি হাতে থাকতো, I would have been in a better position to talk about Silet Strikers. But I think যে আমার মনে হয় যে একটা সেকেন্ড they have a good side. বোলিং কিন্তু খুব ভালো করছে মাহিদি, একদম টানা পারফর্ম করছে। ইনফ্যাক্ট মাহিদি এবার ইয়েতে এসে T20 টপ 10 বোলার্সের লিস্টে এসেছে, বাংলাদেশি বোলার হিসেবে আমার মনে খুব বেশি বোলার এই লিস্টে এর আগে আসে নাই। সাকিব, রাজ্জাক, মিরাজ বাদে আমি একটু যদি সিলেটের খেলোয়াড়দের নামগুলো বলি, জাকির হাসান, তানজিম হাসান, সাকিব আছেন সিলেটে, আরিফুল হক আছেন, আরিফুল হক যদি ভুল না করে উনি ক্যাপ্টেন, এবার রনি তালুকদার আছে, পল স্টার্লিং আছে, জর্জ বানসি আছে, আরিফুল হক ইজ দ্য ক্যাপ্টেন, নাহিদুল ইসলাম আছে, এন্ড দেন ইউ হ্যাভ জাকির আলী। সুতরাং জাকির আলী ইজ আ সুপার ফর্ম। এবং এবারকার বিপিএল এ যেটা নিয়ে আমরা আলাপ করি, এবারকার বিপিএল এ কিন্তু জমজমাট হওয়ার কিংবা একটু এক্সাইটিং হওয়ার, যেরকম দর্শক মারপিট লাগাচ্ছে স্টেডিয়ামে যাওয়ার জন্য, ওয়াই? আই থিঙ্ক সাম অফ দিস প্লেয়ার্স হ্যাভ প্লেড সাম এক্সাইটিং ব্র্যান্ড অফ ক্রিকেট। আমরা ওয়েস্ট ইন্ডিজও দেখেছি, পাকিস্তানও দেখেছি। সুতরাং এদেরকে দেখার জন্যই কিন্তু তারা একটু উদ্গ্রীব হয়ে আছে যে মাঠে গিয়ে চোখের সামনেই দেখবো এদের খেলা। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস আই থিঙ্ক ইভেন বিপিএলটা এক্সাইটিং হবে এই কারণে, বিকজ এইবারকার T20-তে যেটা বাংলাদেশ যেটা খেলেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইউ টেল মি, আমরা এই ধরনের ব্যাটিং আমার মনে পড়ে না। জাকির আলী যেভাবে ব্যাটিং করেছে, মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে ক্রিকেটে যে ধরনের ব্যাটিং দেখেছি আমরা, অসাধারণ, বাদ নাই কেউ। এবং ও যদি বলি মানে ওই পিচে তো রান কম হয় যে এখানে খেলা হলো, কিন্তু পরে আমরা ওখানে একটা 189-এর মতো স্কোর করা, মানে যেখানে ওই যে জাকিরের একটা ইনিংস ছিল লাস্ট ম্যাচে, মানে ভোলার মতো নাই সব ইনিংস। তো এইগুলো কারণ আমার মনে হয় যে এবারকার বিপিএল, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস, বিকজ সাম অফ দিস গাইজ, ইয়াং প্লেয়ারগুলা ভালো ক্রিকেট, শামীম হোসেন পাটোয়ারি, আর এখন তো আমাদের আলটিমেটলি তামিম দুটো ছিল, 3টা হয়েছে এখন। হ্যাঁ, আমাদের মূল বড় তামিম আর আমাদের 19 এর তামিম, আজিজুল তামিম, ও ভালো খেলছে। সো তামিম নামটা মনে হয় ক্রিকেটের জন্য বেশ লাকি বলা যায়। সাকিবরাও ভালো খেলছে, সাকিবরাও ভালো খেলছে, ভেরি এক্সাইটিং প্লেয়ার। লেট আস সি, ও তো এখনো, ও কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো একটা শুরু করলো, একটা 39 মারলো, ওটা খুব ইম্পর্টেন্ট, অসাধারণ ব্যাটিং।
আমরা যদি একটু রংপুর রাইডার্স নিয়ে কথা বলি, নুরুল হাসান সোহান রয়েছেন দলনেতা হিসাবে, এছাড়া মাহেদী হাসান আছেন, সৌম্য সরকার রয়েছেন, এছাড়া আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, এছাড়া নাহিদ রানা রয়েছেন, সাইদ হাসান রয়েছেন। একটু যদি রংপুরের দিকটা নিয়ে বলতেন, অলরেডি তো পারফরমেন্স দেখতেই পাচ্ছি। আমি মনে করি নুরুল হাসানের যে ক্যাপ্টেন্সি এই গ্লোবাল টি20 থেকে শুরু করে এনসিএল এন্ড দেন এখন যেটা খেলছে, এবং নুরুল হাসানের ডোমেস্টিক ক্রিকেটেও গেল 2-3 বছর ধরে সে খেলছে, হি হ্যাজ ওয়ান দ্যাট চ্যাম্পিয়নশিপ তার নিজের নেতৃত্বে, নিজে ভালো খেলেছে, বাংলাদেশকেও নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি যে শর্টার ফরম্যাট অফ দ্য গেম, পার্টিকুলারলি টি20, বাংলাদেশ যদি ক্যাপ্টেন্সি নিয়ে খুব বেশি চিন্তা করার খুব বেশি কারণ নাই, হয়তোবা একটু ইসেতে আছে ক্যাপ্টেন কে হবে না হবে, হয়তোবা স্ট্রেট অ্যাওয়ে তাকে চিন্তা ভাবনা করবে না, বাট সে যদি তার যদি ফর্মটা বজায় রাখে, তার ব্যাটিংটা যেমন আমি জানি না, যেমন ইয়েতে কিন্তু তার ব্যাটিং ওয়াজ পুয়ার, মানে গ্লোবাল টি20-তে, কিন্তু ওভারঅল ওর টিমের যেই ওর মানে কন্ট্রোল ওইটা খুব ভালো অবভিয়াসলি, কারণ রংপুর তো পারফরমেন্সই সেটা দেখাচ্ছে। হ্যাঁ, আর রংপুর যেমন সাইফ কিন্তু খুব ভালো ব্যাট করছে টানা, সাইফও অনেক, হ্যাঁ সাইফ হাসান খুব ভালো ব্যাট করছে, সব মিলিয়ে। আর মাহিদি তো সুপার ফর্মে আছেই, খুব ভালো টিম। আর এর পরের ম্যাচটা নিয়ে যদি আবার বলি, এর পরে কিন্তু দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের খেলা। যদি বরিশালের টিমটা নিয়ে বলি, তামিম ইকবাল আছেন, যে তামিম নিয়ে আমরা মাত্রই কথা বলছিলাম, মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ আছেন, শান্ত আছেন, তৌহিদ হৃদয় খুব সম্ভবত বরিশালেই। এই বিষয়টা একটু তৌহিদ বরিশালে, খেলা দেখে মনে আছে। জি তৌহিদ সুপার টিম। তামিমের সাথে তাসকিন ভার্সেস তামিম, তাসকিন ভার্সেস মোহাম্মদ রিয়াদ, তাসকিন ভার্সেস মুশফিক তো ইনজার্ড ছিল, জানি না মুশফিক খেলেছে, তার মানে একটা আঙ্গুলের ব্যথা পেয়েছিল, জানি না হাউ সিরিয়াস দ্যাট ইজ। তৌহিদ হৃদয়, তো তাসকিন একটা ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করবে, বিকজ হি হ্যাজ অলরেডি ডান ওয়েল অ্যাগেনস্ট যে দুইটা খেলা খেলেছে, এবং আমার মনে হয় যে ইট উইল বি আ ব্যাটল বিটুইন তাসকিন অ্যান্ড যাদের কথা বললাম। এই কারণে আমার মনে হয় খেলাটা আরেকটু বেশি এক্সাইটিং হবে বলে আমি আশা করছি। আর দুর্বার রাজশাহীতে কিন্তু তাসকিন, মানে তাসকিন আছে যেখানে, আর কিছু তাসকিন, বিজয়, জিসান, আকবর আলী আছেন, ইয়াসির আলী আছেন। এই ম্যাচটা আসলে ওভারঅল কেমন হবে দুর্বার রাজশাহী? জিসানটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। জিসান ইজ অ্যানাদার ইয়াং প্লেয়ার, যে কিনা এনসিএলে খুব ভালো খেলে আসলো, এনসিএলে ভালো খেলেছে, এবং ভেরি অ্যাটাকিং প্লেয়ার। পারভেজ হোসেন ইমন, তারপরে তানজিদ তামিম এবং জিসান আলম, সেম টাইপের অ্যাটাকিং প্লেয়ার। এখন খুব একটা সুবিধা করতে পারেনি আনফর্চুনেটলি, লেটস হোপ, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে ফর দিজ ইয়াং প্লেয়ার্স, সুতরাং লেটস সি হাউ হি ডাজ। এবং আরেকটু যদি আমি বলে দিই, দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল দুজনেই কিন্তু পয়েন্ট টেবিলের পরপর 4 এবং 5 নম্বর অবস্থান, দুজনেরই পয়েন্ট 2-2 করে। এখন ডিপেন্ড করছে আসলে এই ম্যাচটাতে যারা জিতবে বা হারবে তার উপর এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া। আরও কথা বলবো আমরা খেলা নিয়ে, তার একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা, এবং আমার সাথে আছেন ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং সঙ্গীত শিল্পী জয় ভাই। গান নিয়ে তো মেতে উঠতেছি আমরা শেষে আবার গান শুনবো, কিন্তু খেলা নিয়ে আরেকটু কথা বলতে চাই। আমরা আজকে মোটামুটি 3টা দলের দেখতে পেলাম যে বিদেশি খেলোয়াড় কারা ছিল। আমরা নেক্সট দিন আরও বাকিগুলো নিয়ে আলোচনা করব। তার মাঝে একটু পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখে নিই, বারবারই আলোচনা আসছিল, রংপুর রাইডার্স বলছিলাম যে টপে আছে, 3টি ম্যাচ খেলেছে, 3টিতেই জয়, কোনোটাতেই পরাজয় নেই তাদের, এবং নেট রান কিন্তু 2.018। খুলনা টাইগার্স 2টাতে খেলেছে, 2টাতেই জয় পেয়েছে। চিটাগাং কিংসও অবশ্য 2টা ম্যাচ খেলে 1টাতে জয়, 1টাতে পরাজয়, এবং ফরচুন বরিশালও সেই জায়গায়, কিন্তু পয়েন্টের জায়গাটা রান রেটে এগিয়ে আছে। পরের 3টা যদি একটু দেখে নিই, দুর্বার রাজশাহী দেখতে পাচ্ছি পয়েন্ট আছে 2, এবং ঢাকা ক্যাপিটালস সবচেয়ে হতাশ মনে হয় করেছে ঢাকা ক্যাপিটালস, 3টা ম্যাচ খেলে 1টাতেও জয় নেই,
সিলেট স্ট্রাইকার্স। একটু ঢাকা ক্যাপিটালস নিয়ে ছোট্ট করে যদি শুনতে চাই যে মাঠের বাইরে কিন্তু ফাটিয়ে দিচ্ছে, কেননা প্রথমবারের মতো এবার সুপারস্টার, সিনেমার সুপারস্টার শাকিব খান এই দলটাকে ওন করছেন এবং মাঠের বাইরে সেই রকম মিউজিক ভিডিও দেখতে পাচ্ছি, খুব নাচা গানা হচ্ছে। সেই তুলনায় খুব বেশি কি হতাশ করে ফেললো না? এই হতাশাটা কেন, মানে খারাপটা কেন হচ্ছে একটু যদি শুনতাম। আমাদের ওদের কি তানজিদ হাসান, লিটন দাস তো ঢাকা, সো মেইন প্লেয়ার্স যাদের কাছ থেকে এক্সপেক্ট, তারা যদি রান না করে। তবে আমার একটা কথা মনে হয় ভাই, এখনো অনেক সময় আছে, মানে একটা দলের 6 পয়েন্ট, একটা দলের 4 পয়েন্ট, 3 দলের 2 পয়েন্ট, সো মানে আলটিমেটলি আগামী 3-4টা ম্যাচ পরে পুরো উল্টে যেতে পারে, কিন্তু মানে অনেক সময় আছে। 3টা ম্যাচ হেরে যাওয়ার পর সেই ঘুরে দাঁড়ানোর শক্তিটাও তো প্রয়োজন। এটাই তো খেলার মজা, হতে পারে যে ওরাই আলটিমেটলি ফাইনাল খেললো। তবে এটা যে এই ধরনের ব্যক্তিত্বরা এবার এসছে ফ্র্যাঞ্চাইজি, যেমন শাকিব খানের মতো, বিকজ ক্রিকেট is all entertainment. IPL বলি, particularly IPL, it's all glamour, এবং এই ধরনের পার্সোনালিটিস শুড বি ইনভলভ উইথ ক্রিকেট। সো হতাশ হলে হবে না, আমার মনে হয় যে এগুলো ক্রিকেটের জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। তবে আমার মনে হয় কিছু জিনিস আমাদের বিপিএল এর এত বছর পরে এসে ঠিক না হওয়াটা খুব দুঃখজনক। আমি যতদূর জানি এইবারই প্রথম, এখনো এই খেলা শুরু হয়েছে, কোনো প্লেয়ার কিন্তু কোনো টাকা অ্যাডভান্স পেয়ে আসে নাই, কিন্তু রুলস বলে 50% পেয়ে যাবে অ্যাডভান্স, 25% পাবে খেলার মাঝে, খেলা শেষে 25%। এই জিনিসগুলি ঠিক হওয়া খুব দরকার। 4 কোটি টাকা দিয়ে কনসার্ট করার চাইতেও ক্রিকেটের মূল জায়গায় এবং সেই সাথে সঠিক ইনফরমেশন জানার জন্য একটা প্রপার ওয়েবসাইটও দরকার। তো নিজেদের নিয়ে নিজেদের আর কমপ্লেইন না করি, এর থেকে বরঞ্চ আজকের মতো এখানে ইতিটা নিয়ে দেখা যাক আগামীকাল 1:30টার সময় খেলা সিলেট স্ট্রাইকার্স ভার্সেস রংপুর রাইডার্সের, এবং 6:30-এ খেলা হবে দুর্বার রাজশাহী ভার্সেস ফরচুন বরিশালের। কে জিতবে সেটা তো সময় বলে দিবে। তবে শেষ করব গান দিয়ে। অসংখ্য ধন্যবাদ, আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইশতিয়াক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। জয় ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং গানের জন্য ধন্যবাদটা অগ্রিম দিয়ে রাখছি। আর দর্শক, এই ছিল ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য ক্রিকেট পাওয়ার্ড বাই সামিট গ্রুপের আজকের আয়োজনে। আমি বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকেই, তবে গানে গানে বিদায় দিবেন জয় ভাই। আচ্ছা, এই গানটা আমার একদম এই উইকে রিলিজ, ইনফ্যাক্ট এটা আমার সেকেন্ড অ্যালবামের গান, আবার রিমেক করেছি প্রায় 13 বছর পর। যদি তুমি আমাকে ছেড়ে এত ভালো থাকতে পারো, তবে কেন মিছে মিছি তোমায় ভালোবাসবো আরো। যদি তুমি আমাকে ছেড়ে এত ভালো থাকতে পারো, তবে কেন মিছে মিছি তোমায় ভালোবাসবো আরো।